বাইরে তখন ঝুমঝুম বৃষ্টি। কলকাতার ফ্ল্যাটের জানলার কাঁচ বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। ঘড়িতে রাত 8:30। অফিস থেকে ফিরে সোফায় বসে চা খাচ্ছিল আশিস। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো, আশিস দত্ত বলছেন? হ্যাঁ বলছি। আমি অ্যাডভোকেট অরিন্দম সেন বলছি। আপনার সঙ্গে জরুরি কথা আছে। বলুন। কয়েক সেকেন্ড নীরবতার পর ভদ্রলোক বললেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার দাদু হরিদাস দত্ত আর বেঁচে নেই। কথাটা শুনে আশিস স্তব্ধ হয়ে গেল। কবে? 3 দিন আগে। কিন্তু আমি তো বহু বছর তার সঙ্গে যোগাযোগ করিনি। আমি জানি, তবে মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি, জমি জমা এবং কুসুমডাঙ্গার জমিদার বাড়িটি আপনার নামে উইল করে গেছেন। আশিস যেন বিশ্বাসই করতে পারছিল না। আমার নামে কেন? সেটা হয়তো ওই বাড়িতে গিয়ে জানতে পারবেন। কথাটা বলে ফোনটা কেটে গেল। কিন্তু শেষ কথাটা সারা রাত আশিসের মাথায় ঘুরতে লাগলো। ওই বাড়িতে গিয়ে জানতে পারবেন। 2 দিন পর আশিস পৌঁছল কুসুমডাঙ্গা গ্রামে। ছোট্ট নির্জন গ্রাম, চারপাশে জঙ্গল। স্টেশন থেকে বেরোতেই একজন বয়স্ক ভ্যান চালক এগিয়ে এলো। এই হরিদাস বাবুর বাড়ি যাবেন? আশিস অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? লোকটা অদ্ভুতভাবে হাসল। এখানে নতুন কেউ এলে সবাই বুঝে যায়। ভ্যান চলতে শুরু করলো। রাস্তা যত এগোচ্ছে ততই জনবসতি কমে যাচ্ছে। একসময় লোকটা বলল, এই একটা কথা বলবো বাবু? বলুন। যাই হোক, এই 3 রাতের আগে ওই বাড়ি ছাড়বেন নে। কেন? লোকটা উত্তর দিল না, কেবল বলল, আর রাত 12টার পরে কেউ ডাকলে সাড়া দেবেন না। আশিস বাড়ির কাছে এসে পৌঁছলো। বাড়িটা দেখে আশিসের বুক কেঁপে উঠল। বিশাল 3 তলা জমিদার বাড়ি। দেওয়াল ভাঙা, জানলার কাঁচ ভাঙা, চারপাশে বিশাল বটগাছ। শিকড়গুলো যেন সাপের মতো বাড়িটাকে জড়িয়ে ধরেছে। হাওয়া একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর যেন পচা কিছুর গন্ধ। ঠিক তখনই উপরের এক জানলায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো আশিস। সাদা পোশাক, স্থির দৃষ্টি, পলক ফেলতেই অদৃশ্য। প্রথম দিন, সেদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। গ্রামের লোকেরা বলেছিল এখানে রাতে প্রায় কারেন্ট থাকে না। হ্যারিকেন জ্বালিয়ে বসেছিল আশিস। ঘড়িতে রাত 12টা। হঠাৎ ওপরতলা থেকে ভারী পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। আশিস উঠে দাঁড়ালো। শব্দটা আরো কাছে আসছে, আরো কাছে। তারপর আশিসের বুক ধড়ফড় করতে লাগলো। তারপর একটা পরিচিত কণ্ঠস্বর, আশিস, দাদু ভাই, দরজাটা খোল, দরজাটা খোল দাদু ভাই। আশিসের রক্ত যেন জমে গেল। এটা দাদুর গলা, কিন্তু দাদু তো মৃত। কাঁপতে কাঁপতে সে দরজার ছিদ্র দিয়ে তাকালো। বাইরে কেউ নেই, কিন্তু কণ্ঠস্বর এখনো ভেসে আসছে, দাদু ভাই, খুলে দে দাদু ভাই, দরজাটা খুলে দে। সারা রাত দরজা না খুলেই কাটালো সে।
পরদিন গ্রামের প্রবীণ নিতাই কাকার সঙ্গে দেখা করলো আশিস। সব কথা শুনে বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই 3 রাত থাকবি? হ্যাঁ। তাহলে সব শুনে নে। প্রায় 30 বছর আগে এক তান্ত্রিক ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল। লোকটা মানুষের আত্মা নিয়ে সাধনা করত, রাতের পর রাত মন্ত্র পড়ত। তারপর একে একে গ্রামের কয়েকজন মানুষ নিখোঁজ হতে শুরু করে। লোকেরা সন্দেহ করে তান্ত্রিককে। এক রাতে সবাই মিলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাওয়ার সময় সে বলেছিল, আমি মরলেও ফিরবো, এই বাড়ি আমার থাকবে, এই গ্রাম আমার হবে। পরদিন সকালে জঙ্গলে তার ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। কিন্তু মৃত্যুর পর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত 1টা, আশিস বাথরুমে মুখ ধুচ্ছিল। হঠাৎ আয়নায় দেখল তার পেছনে একজন দাঁড়িয়ে আছে। সাদা ধুতি, সাদা চুল, মুখ দেখা যাচ্ছে না। আশিস ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো। লোকটা এবার আরো কাছে। তারপর ধীরে ধীরে মাথা তুলল। মুখ নেই, চোখ নেই, শুধু এক কালো গর্ত। আশিস চিৎকার করে পিছিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আয়নাটা ফেটে গেল। পরের দিন সকাল। এবারে আর সাহস হচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে চলে যাবে। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর কুয়াশা নেমে এলো। হঠাৎ সামনে একজন বৃদ্ধকে দেখতে পেল। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, চোখে মমতা। আশিস স্তব্ধ। দাদু? হরিদাস দত্ত মৃদু হাসলেন। পালিয়ে যাচ্ছিস? আমি পারবো না দাদু। পারবি, কারণ তুই সেই মানুষ যে ওকে থামাতে পারবি। ওকে? তান্ত্রিকের আত্মা। দাদু জানালেন তিনি আসলে এত বছর ধরে তান্ত্রিকের আত্মাকে আটকে রেখেছিলেন। বাড়ির নিচে একটি গোপন কক্ষ আছে। সেখানে একটা কালো মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। ওই মূর্তির মধ্যেই তান্ত্রিকের শক্তি বন্দী। দাদুর মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধন দুর্বল হয়ে গেছে, তাই আত্মাটা আবার জেগে উঠেছে। রাত তখন 12টা। আকাশে পূর্ণিমার চাঁদ। হাতে মশাল নিয়ে আশিস নেমে গেল গোপন কক্ষে। দেওয়ালে অদ্ভুত সব মন্ত্র, মাঝখানে কালো পাথরের মূর্তি। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। মূর্তির ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। তান্ত্রিক, জ্বলন্ত লাল চোখ, বিকৃত মুখ। তুই আমাকে থামাবি? আজই সব শেষ হবে। তান্ত্রিক বিকট হাসলেন। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে শত শত হাত বেরিয়ে এসে আশিসকে চেপে ধরল। মনে হচ্ছিল মৃত মানুষগুলো তাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই পুরো ঘর সাদা আলোয় ভরে গেল। দাদুর আত্মা আবির্ভূত হলো। এখন আশিস সে শক্তি দিয়ে মশালটা ছুঁড়ে মারল। আগুন সরাসরি মূর্তির গায়ে গিয়ে লাগলো। এক বিকট চিৎকার, না না! পুরো বাড়ি কেঁপে উঠল। জানালার কাঁচ ভেঙে গেল, দেওয়ালে ফাটল ধরল। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণ। ভোরবেলা পাখির ডাক শুনে আশিসের ঘুম ভাঙল। বাড়ির উঠোনে শুয়ে আছে সে। চারপাশে শান্ত পরিবেশ। বহু বছর পর কুসুমডাঙ্গা গ্রামের ওপর থেকে অশুভ ছায়া সরে গেছে। সেই রাতে স্বপ্নে শেষবারের মতো দাদুকে দেখল আশিস। দাদু হাসলেন। এবার আমি মুক্ত। তুমি চলে যাবে দাদু?
যেতে হবে দাদু ভাই, কিন্তু বাড়িটাকে তুই আগলে রাখিস। কথা দিলাম দাদু। দাদুর অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। আজও কুসুমডাঙ্গা গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে জমিদার বাড়ির বারান্দায় মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। তার মুখে শান্ত হাসি, কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে দেখলে কারোর ভয় লাগে না, বরং মনে হয় কেউ যেন এখন বাড়িটা পাহারা দিয়ে চলেছে। হয়তো তিনি হরিদাস দত্ত, হয়তো সত্যি কিছু আত্মা মৃত্যুর পরেও থেকে যায়, নিজের প্রিয় মানুষ আর প্রিয় বাড়িকে রক্ষা করার জন্য।